প্রকাশ্য দিবালোকে কেন এই বিভৎসতা? ৩৬ জুলাইয়ের নতুন বাংলাদেশের স্বপ্ন কি অপূর্ণই থাকবে? রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা দাবি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার ঘটনা সংবাদ মাধ্যমে খবরও হয়, মানুষ নিত্যদিনের ঘটনা হিসেবে এড়িয়ে গেছে। কিন্তু ঘটনার প্রায় ২ দিন পর ১১ই জুলাই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হত্যাকাণ্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ছড়িয়ে পড়লে মানুষ দেখেছে এক ভয়ঙ্কর মৃত্যু কিংবা বর্বরোচিত এক হত্যাকাণ্ডের বীভৎস দৃশ্য। ঢাকার জনবহুল একটা এলাকায় এরকম উল্লাস করে পাথর দিয়ে মাথা থেঁতলে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। পিটিয়ে কুপিয়ে নির্যাতন করে পরনের কাপড় খুলে ফেলে রাস্তায় ফেলে দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। এরপর বড় একটা পাথর দিয়ে একের পর এক আঘাত করে মাথা থেঁতলে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। এ কেমন নৃশংসতা, এ কেমন বীভৎসতা! এ দৃশ্য কি কোনোভাবে মেনে নেওয়া যায়? লালচাঁদ মিয়া ওরফে মোহাম্মদ সোহাগ নামের ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার একটা সিন্ডিকেটেও ছিলেন। ওই সিন্ডিকেট নিয়ে বিরোধ এবং চাঁদার দাবি জানিয়ে আরেকটা গ্রুপ কয়েক মাস ধরে সোহাগকে হুমকি দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেকের অভিযোগ, সোহাগ সহ তাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীর ছত্র ছায়ায় এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনার পতনের পর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তাঁরা। ক্ষমতার পরিবর্তনে সেই সিন্ডিকেট নিয়েই বিরোধ শুরু হয় নিজেদের মধ্যে। হত্যার মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হাসান মহিন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিবও স্বীকার করেছেন মহিন যুবদলের সক্রিয় কর্মী। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর চলতে থাকে নৃশংসতা। রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস। এই হত্যাকাণ্ডের সময়ে সেখানে অসংখ্য মানুষ ছিল। এত মানুষের সামনে পাথর দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করা হয়েছে সোহাগকে। তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়রা বলছেন, মহিন যুব দলের নেতা, এলাকায় তিনি প্রভাবশালী, তাঁর ভয়ে কেউ এগিয়ে আসেননি। যদিও হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মহিন সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জুলাই নাকি মানুষকে সাহসী করেছে, মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে, অপশক্তির সামনে মাথা নত না করতে শিখিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারের সশস্ত্র গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, গুলির মুখে দাঁড়িয়ে যেতে ভয় করেনি, ১ বছর পর সেই মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নৃশংস হত্যাকাণ্ড উপভোগ করল। এরকম ভয়ঙ্কর ও নৃশংস হত্যাকাণ্ড পুরান ঢাকার দর্জি বিশ্বজিতের কথা মনে করিয়ে দেয়। ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে শিবির সন্দেহে তাকে কুপিয়ে হত্যা করেছিল, সেই দৃশ্য এখনো আমরা ভুলতে পারি না। যুবদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার সোহাগের কথাও কি আমরা কখনো ভুলতে পারবো? খুলনার দৌলতপুরে ১১ই জুলাই শুক্রবার থানা যুব দলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাবেক যুবদল নেতা কয়েক মাস আগেই নিজেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় রামদাহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তিনি নিজেই খুন হলেন। যদিও এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে, অনেকে দাবি করছেন কুয়েটে ছাত্র দলের পক্ষে রামদা ধরায় তাকে হত্যা করেছে জামায়াত শিবিরের লোকজন। অনেকের দাবি এলাকার চাঁদাবাজি ও মাদক কারবারের প্রভাব বিস্তার নিয়ে হত্যার শিকার হয়েছেন তিনি। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে বলছে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। সন্দেহভাজন হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, যাচাই বাছাই করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁদপুরে 11 জুলাই জুমার নামাজের পর এক ইমাম ও খতিবকে মসজিদের ভেতরেই কুপিয়ে রক্তাক্ত করেছেন এক ব্যক্তি। এই সন্ত্রাসী হামলার শিকার হওয়া খতিব সাহেব স্থানীয়ভাবে স্বনামধন্য ধর্মীয় ব্যক্তিত্ব। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ওই ঘাতক ব্যক্তির নাকি খতিব সাহেবের জুমার খুতবা পছন্দ না। এজন্যে আজ আগে থেকে খতিব সাহেবকে হত্যার উদ্দেশ্যে চাপাতি নিয়ে মসজিদে ঢুকেছিলেন ওই ঘাতক ব্যক্তি। তাঁর দাবি, খতিব সাহেব ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা করে কথা বলছেন। কিন্তু ক্ষমতায় আসার আগেই এও আশঙ্কা করছেন, এক ফ্যাসিবাদী শাসনের পর আরেক ফ্যাসিবাদী শাসনের পাল্লায় পড়তে যাচ্ছে না তো দেশ। রাজনীতি ও শাসন ব্যবস্থা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন স্বপ্ন মানুষ দেখেছিল, তা কি অপূর্ণই থেকে যাবে?